আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান। আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। রব্বুল আলামিন জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়ার তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। বাংলাদেশের জনগণের কাছে তুমি আবার তাকে তুমি আল্লাহ সুস্থতা সহকারী আল্লাহ সবার মাঝে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান, বললেন ফখরুল। ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি, জানালেন উপদেষ্টা। ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না, মন্তব্য জামায়াত আমিরের। বরিশালে 8 দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান সেনাপ্রধানের। চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলন সরকারি মাধ্যমিকের শিক্ষকদের। চরম ক্ষোভ অভিভাবকদের। তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে? বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। ডিসি সাহেব পারমিশন দিছে, আজকে পরীক্ষা হবে। এর কারণে আমরা আবার আজকে আসছি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা। দীর্ঘ 6 বছর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। 3 দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয়, বরং আশাবাদের কথাই শুনিয়েছেন। বলেছেন, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়। 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে। মঙ্গলবার আসার কথা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পরামর্শই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুরের পর সিসিইউর আশপাশে টহল দিতে দেখা যায় তাদের। সংরক্ষিত করা হয়েছে চিকিৎসক ছাড়া সবার প্রবেশাধিকার। গত 10 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন 3 বাহিনী প্রধানরা। এ বিষয়ে সবশেষ তথ্য দিতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি প্রতি ঘন্টায় আমাদেরকে সবশেষ আপডেট জানাচ্ছেন। আমরা জানতে পারলাম যে 3 বাহিনীর প্রধানরা ওনাকে দেখতে যাওয়ার কথা, সেখানে যাওয়ার কথা। কেউ কি কোনো কথা বলেছেন কিনা এবং শারীরিক অবস্থার কোনো আপডেট জানা গেছে কিনা খালেদা জিয়ার? সোহার দুপুর থেকেই আসলে একই কথাই বলছিলাম। আসলে দুপুরের দিকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান। তখনই বলছিলেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ অবনতি বা উন্নতি কোনোটিই হয়নি। আর এর পাশাপাশি যদি বলি, আপনি জানেন যে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ দলরা কিন্তু ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়াকে যাতে সুস্থ করে আনা যায়। আর এর পাশাপাশি যদি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে 3 বাহিনীর প্রধানগণ তারা এসেছেন এবং মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্যই মূলত তারা এখানে এসেছেন। তারা 3 জনই একই সময়ে এসেছিলেন এবং পরপর 3 জনই তারা খোঁজ খবর নেওয়ার পর এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং তিনি পরিপূর্ণ সুচিকিৎসা পাচ্ছেন কিনা সেই সব বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর এবং বিশেষজ্ঞ যে টিমটি রয়েছিল তাদের সাথে আলাপ আলোচনা শেষে তারা পরবর্তীতে আবার কিছুক্ষণ আগেই তারা এভারকেয়ার হসপিটাল তারা ত্যাগ করেছেন। তবে তারা এখানে দেখা করতে আসলেও, খোঁজ খবর নেওয়ার জন্য আসলেও তারা কিন্তু কেউই মিডিয়াতে কথা বলেননি এবং আমরা চেষ্টা করেছিলাম কোনোভাবে যদি তাদের কোনো প্রতিনিধিও যদি কথা বলতেন আমাদের সাথে, তাহলে হয়তো আমরা বিস্তারিত সেই সব বিষয়েও জানতে পারতাম যে আসলে ভেতরকার পরিস্থিতি কী বা খালেদা জিয়ার এই মুহূর্তে সর্বশেষ আপডেটটুকু হয়তো তাদের মাধ্যমে জানতে পারতাম। যদিও 3 বাহিনীর প্রধানের একজনও তারা কেউই আসলে মিডিয়ার সাথে কথা বলেননি। তারপরেই তারা মূলত সাক্ষাৎ শেষে তারা বের হয়ে যান এভারকেয়ার হসপিটাল থেকে। তো সোহার, আমার কাছেই ছিল এখান থেকে। ফয়সাল, আপনার কাছে থাকা সবশেষ তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও হাল ছাড়েননি চিকিৎসকরা। খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানান দলের অন্যতম মুখপাত্র। হাসপাতালে কঠিন সংকটে খালেদা জিয়া। তার সুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন নেতাকর্মী থেকে সাধারণ জনগণ, তখন আলোচনায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। যমুনা টেলিভিশনকে বিএনপি মহাসচিব জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে তার আগে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা অর্জন করা যায় কিনা তা পর্যবেক্ষণ করছেন তিনি। একটি কথা চিন্তা করলেই কিন্তু অটোমেটিক আমাদের চোখ দিয়ে পানি আসে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। সেখানে রিজভী আহমেদ জানান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া। জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা করছেন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় কোরআন খতম এবং সদকায়ে জারিয়া দেওয়ার কার্যক্রম তত্ত্বাবধান করেন রিজভী। বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নেতারা জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করেছেন তারা। এদিকে রাজধানীতে এক সেমিনারে অংশ নেওয়া শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক। অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। নির্বাচনে এই প্রভাবটা এত সহজে প্রভাব পড়ার, রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নেই। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে।
বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। সভায় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়াও করা হয়। ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ। অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইপি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা। দুপুর 2টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওইরকম। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এ সময় তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গুরুত্ব অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করা হবে। বিডিআর এর সাথে আমি তো বললাম যে আমরা এটা তো পুরোটা দেখতে হবে। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আবেদন করা মাত্র তা ইস্যু করবে সরকার। পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। কেউ কেউ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁর পৌঁছানোর পুরনো ফুটেজও শেয়ার করেন। যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ফিরতে এখনও দল বা পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়নি। না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এটা এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। তার মানে তারেক রহমানের আসা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে কাজে সব ধরনের সহায়তার প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তৌহিদ হোসেন। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না। এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া উপদেষ্টা আরও জানান, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে, তবে কেন্দ্রগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে। আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা 8 দল। সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান তারা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামাত সহ ইসলামী সমমনা 8 দল। অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, পতিত সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, চাঁদাবাজ খুনির জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না। চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজধানীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন জামায়াতের আমির। রপ্তানি খাতে বিশেষ উল্লেখ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে। এক্সাম নেওয়া হবে না কেন? আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা বৃত্তি এক্সাম দিব, আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় ক্ষুব্ধ তারা। কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা, আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা। আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল, কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য স্থগিত হয়। আমরা 4টা পরীক্ষা হয়েছে আর 7টা পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে থেকে বন্ধ, আজকেও দিতে পারবো না পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক? প্রশ্ন অভিভাবকদের। সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা। স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে, বছর শেষে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়াগুলো চাচ্ছে। মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে? ডিসি সাহেব পারমিশন দিয়েছে, আজকে পরীক্ষা হবে। এর কারণে আমরা আবার আজকে আসছি। আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে।
এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় গত রাত 11টার পরে। তবে অনেকেই এই খবর না জানায় দেখা দেয় বিভ্রান্তি। পরে সকালে পরীক্ষা স্থগিত করা হয়। আমাদের 50 থেকে 60 জন স্টুডেন্ট এখন মধ্যে পরীক্ষার হলে আসে নাই, তারা এখন মধ্যে জানি না যে পরীক্ষা হবে। এই জন্য তাদের এখন যে তারা যদি ফেল করে পরীক্ষা আসলে তো ফেল করবে, তাহলে সেক্ষেত্রে তো তাদের যে ফেল করার দায় বা টেস্ট পরীক্ষা সেটা কি তারা নিবে? দেশের প্রায় সব স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা। এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবি তাদের। আদালতের রায় থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় থাকা সত্ত্বেও আমাদের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমান পে স্কেল অনুসারেও 10 বছর পরে আমাদের গ্রেড চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। নিয়ম অনুসারে 7 বছরের প্রমোশন দেওয়ার কথা, আমার 9 বছর অলরেডি অতিবাহিত হচ্ছে, এখন আমাদের কোনো গ্রেডেশন পর্যন্ত করা হয়নি। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ রয়েছেন কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা। আনঅফিশিয়াল ভাবে আমরা প্রধান শিক্ষককে একটু সহযোগিতা করছি। 3 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছি, কিন্তু ছেলে মেয়েদের দিকে মানবিক বিবেচনা করে, ছেলে মেয়েদের দিকটা চিন্তা করে পরীক্ষাটা হচ্ছে আর কি। সময় মতো পরীক্ষা হলে স্কুলগুলোতে ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হওয়ার কথা। তবে শিক্ষকদের কর্মবিরতি আর পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশায় শিক্ষার্থী অভিভাবকরা। যদিও নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 89তম বিএমএ লং কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এবার 79তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন অফিসার ক্যাডেট ও 60তম বিএমএ স্পেশাল কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে 183 জন পুরুষ ও 21 জন নারী। সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আজমাইন ইশরাক। যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অত্যন্ত সতত দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাপ্রধান। ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে। প্রশিক্ষণ শেষ করে কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। 3 বছরের কঠোর পরিশ্রমে আমি যে কর্তব্যনিষ্ঠা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি, এখন সেটা আমার কর্মজীবনে প্রয়োগ করার সুযোগ। আমি আশা করি এখন থেকে আমি আমার জীবনকে আমার দেশ সেবা নিয়োজিত করব। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তাই এই দিনটা আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গর্বের দিন। দেশের সার্বভৌমত্ব এবং দেশ শান্তিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো এবং এই পোশাকের মর্যাদা সবসময় ধরে রাখতে পারবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ধানের শীষ এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরুর প্রথম দিনে পথসভায় তিনি গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন যেন গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন, সেজন্য তার সুস্থতা কামনা করেন দলের অন্যতম শীর্ষ নেতা।
সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ার খুটাখালী পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা। খুটাখালীর পীর আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। পরে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন এবং 4টি ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করেন। দুপুরে ডুলাহাজরা ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীদের সমাবেশে যোগ দেন এবং পীর আব্দুল রশিদের কবর জিয়ারত করেন। এরপর বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় ধানের শীষের ভোট চান সালাউদ্দিন আহমেদ। দেশের উন্নয়নের প্রতীক কি? এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম কি? এই দেশের শান্তি শৃঙ্খলা আইনের শাসনের বিকল্প নাম কি? বিএনপি এবং ধানের শীষের এই দেশের মার্কা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান দলের অন্যতম শীর্ষ এই নেতা। দেশে বিদেশে চিকিৎসকগণ আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার চিকিৎসার বিষয়ে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সাথে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় রাখবেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় দেখার জন্য। জবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বৈঠকে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইইউ অনেককেই এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় জোট। বলেন, ইসির প্রস্তুতি ভালো, তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে। সকালে মাইকেল মিলার নেতৃত্বে ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসির সঙ্গে। To meet with the chief of the Bangladesh Election Commission. As you know, the European Union supports timely, smooth and participatory elections, and we see in such elections the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ এর অবৈধ পুশিন করা অন্তঃসত্ত্বা নারী সহ 6 ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসা ও 2 শিশুর কারাগারে থাকার বিষয়টি মানবিক দিক বিবেচনায় জামিন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী। তবে জিম্মাদারের বাড়ি থেকে ওই 6 ভারতীয় নাগরিককে রাতেই নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। গর্ভে অনাগত শিশু নিয়ে বিতাড়িত হতে হয়েছে দেশ থেকে। ঘটনাটি ভারতীয় নাগরিক সোনালী খাতুনের। চলতি বছর দিল্লি থেকে জোরপূর্বক সোনালী সহ 6 জনকে আটক করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। পরিচয়পত্র দেখালেও ক্ষান্ত হয়নি বিএসএফ। আটককৃত 6 জনকেই বাংলাদেশি দাবি করে ঠেলে দেয়া হয় কুড়িগ্রাম সীমান্ত দিয়ে, এমনকি গুলি করে মেরে ফেলারও ভয়ভীতি দেখানো হয়। दिल्ली पुलिस से हम देखे धोरे फिर हम देखे बोले कि तुम लोग बांग्लादेशी हो, तुम लोग को बांग्लादेशी साबित करूँगा, फिर बांग्लादेशी भेजूँगा, एमनी করে বললে। फिर আমরা বললাম না, আমরা বাংলাদেশি লো, আমরা ভারতের, আমরা কলকাতা পশ্চিম বাংলার। বিএসএফ ছিল ভারতের, ভারত দিয়ে মারলে ধরলে দিয়ে কাস্টডিতে তুলে রাতে আবার 12টায় জঙ্গলে আবার ছেড়ে দিলে, তো বললে এখান দিয়ে চলে যাও। অবৈধভাবে পুশিন করা 6 জনকে 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়ি থেকে নেওয়া হয় কারা হেফাজতে। অনেক চেষ্টা তদবির ও মানবিক দিক বিবেচনায় দীর্ঘ 5 মাস পর কারাগার থেকে বের হয়ে আসেন তারা। বাংলাদেশে থাকা দূর সম্পর্কের আত্মীয় ও ভারত থেকে আসা এক জনপ্রতিনিধি তাদের গ্রহণ করেন। 2 জন শিশু সহ 6 জনই কিন্তু ভারতীয়। একজন অন্তঃসত্ত্বা, যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারে, যে কোনো মুহূর্তে। আজকে আমরা কোর্টে উকিলের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে তার সোনালী খাতুন যে অন্তঃসত্ত্বা মহিলা, তাকে সামনে রেখে জামিনে আবেদন করেছিলাম। মহামান্য কোর্ট জামিন দিয়েছেন। আমরা ওখানকারই 10 ক্লাস 5 ক্লাস যা পড়াছি স্যার, আমরা ওখানে জিন্দগি কাটাতে চেয়েছিলাম, আপনার ভবিষ্যৎ বানাতে চেয়েছিলাম। আমাদেরকে পুলিশে পাঠিয়ে দিলে শুনলে না যে আমাদেরকে আবার তখন ধরে আবার তখন বাংলাদেশে ছেড়ে দিলে।
নাগরিক হবার পরও পুশিনের ঘটনায় ভারতের আদালতে মামলা করেছে ভুক্তভোগীদের পরিবার। দ্রুত 6 জনকে দেশে ফিরিয়ে নিতে চান তারা। ভারতের এমপি সাহেব সামিরুল ইসলাম ফোন করেছিল বীরভূম জেলার। উনি বলল যে এই ব্যাপারে আমাদের এই 6 জন, 2 জন শিশু সহ 6 জন নাগরিক তোমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় আছে। আমি পরে খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ওরা আছে। পরে আমি সব কিছু ব্যবস্থা করলাম, উকিল টুকিল ব্যবস্থা করার পরে ওনাদের জামিনের ব্যবস্থা করেছি। ভারতের বিএসএফের কাছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা এক জঘন্যতম অন্যায়। ভিসা পাসপোর্ট না থাকায় কারা ফটক থেকে বের হবার পর তাদেরকে হেফাজতে নেয় পুলিশ। আগামী 3 তারিখ 6 ভারতীয় নাগরিককে আবারও আদালতে হাজির করা হবে। যেহেতু তো তাদের তো আসলে পাসপোর্ট নাই, আমরা দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ক্রস বর্ডার এন্ট্রি অ্যাক্টে মামলা হয়েছিল, হ্যাঁ, এখন হয়তো যে পাসপোর্ট আইনে মামলা হতেও পারে। আগামী 3 তারিখে দিন আছে, আবার যথারীতি হাজির করবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ফারুকের জিম্মায় থাকবে এবং পুরোটাই আদালত মানবিক বিষয়টা চিন্তা করছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 বছর আজ। এ উপলক্ষে চট্টগ্রামে এবং 3 পার্বত্য জেলায় দিনভর পালিত হয়েছে গণসমাবেশ, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি। পাহাড়ের সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানায় জনসংহতি সমিতি সহ পাহাড়ের বিভিন্ন সংগঠন। সকালে রাঙামাটি জিমনেশিয়াম মাঠে গণসমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পাহাড়ে বৈষম্য, অশান্তি, সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান সমিতির নেতারা। আরও বেশ কয়েকটি সংগঠন এই সমাবেশে যোগ দেয়। ভয়, ভীতি, আতঙ্ক, নিরাপত্তাহীনতা, তাহলে আমরা কি স্বাধীন দেশের নাম? এখানে যেতে আমাদের ভয় হয়, ভীতি হয়, আমাদেরকে ত্যাগ করা হয়, আমাদের ঘরবাড়ি যখন ইচ্ছে তখন তল্লাশ দেওয়া হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকালে রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের করে জনসংহতি সমিতি। এর আগে গণসমাবেশ থেকে চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানান বক্তারা। বুকের মধ্যে ক্ষোভ লুকিয়ে রেখে, যারা লুকিয়ে রেখে আজকের আমাদের সমাবেশ। অন্তর্বর্তীকালীন সরকার অথবা ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায়, যে এই চুক্তি বাস্তবায়ন করা সরকারের একটা নৈতিক দায়িত্ব। পাহাড়ি বাঙালি যাতে শান্তির প্রতীক নিয়ে আমরা উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারি, এই জোয়ার রাখবে আমরা সকলের শান্তির জন্য কামনা করছি। খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই দিবসের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে বসবাস করতে চাই, তাহলেই আমরা এই পার্বত্য চুক্তিটাকে বাস্তবায়ন করতে পারি। এদিকে 1997 সালের পার্বত্য শান্তি চুক্তিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সিএসটি সম্প্রীতি জোট। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে তারা। এর আগে সমাবেশ থেকে পার্বত্য অঞ্চলের 14 জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খান সুস্থ আছেন, এমনটি জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সাথে দেখা করেন তার বোন। এরপর গণমাধ্যমকে তার সুস্থতার বিষয়টি জানান। উজমা জানান, কারাগারে ইমরান খানের সাথে কাউকে কথা বলা বা দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় জেল রোডে আরও 5টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। এর আগে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে ছড়ায় উত্তেজনা। কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে। ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ হয় তাদের। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার আরও একটি নৌকায় হামলা চালালো যুক্তরাষ্ট্র।
নিহত হয়েছে কমপক্ষে 11 জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হামলার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নৌযানটিতে অবৈধ মাদক পাচারের অভিযোগ তুলেছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আরও জানিয়েছে, মাদক পাচার ঠেকাতে ও নিরাপত্তার স্বার্থে যথাযথ যৌক্তিক প্রতিরক্ষা মন্ত্রীর এই হামলার নির্দেশ। এ নিয়ে মাদক চোরাচালানকারী সন্দেহে 19তম বারের মতো ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রাণ গেছে অন্তত 76 জনের। দর্শক, এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।